এই রে, এই অবেলায় আবার আকাশে মেঘ করলো। না না, বেশ ভালোই মেঘ করেছে। এই ফাঁকা মাঠের ভেতরে থাকা যাবে না। দেখি, এখানে একটু দাঁড়িয়ে দেখি ঝড় বৃষ্টির কি অবস্থা হয়। কি রে দাদা, এখানে দাঁড়ালি কেন? দেখতে পাচ্ছিস না আকাশে কি মেঘ করেছে? দাঁড়ালাম যে, দেখি বৃষ্টি নামে নাকি দেখি। ওইদিকে তাকিয়ে দেখ, ঝড় শুরু হয়ে গেছে। এখানে দাঁড়িয়ে থাকিস নে, চল বাড়ির দিকে চল। বেশ বেশ, তুই যা, আমি এক্ষুনি আসছি। কি মেঘ করেছে আর কি ঝড়! মানুষটা যে এখনো বাড়ি ফিরলো না, কে জানে কোথায় কিভাবে আছে। ঠাকুরপো তো চলে আসলো, কিন্তু তেনার তো কোনো খোঁজ খবর নেই। এই মানুষটাকে নিয়ে আমার যত চিন্তা। এই তোমার আসার সময় হলো। কি করব, দেখছো না কি মেঘ করেছে। আমিও তো সেজন্যই বলছি, এই মেঘের মধ্যে কি কেউ মাঠে থাকে? যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত। আমাকে নিয়ে তুমি এত চিন্তা করো কেন বলো তো সব সময়? তুমি জানো না, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। তুমি ছাড়া আমার কে আছে বলো তো? যাও, তুমি কাপড় চোপড় ছেড়ে এসো, তোমাকে খেতে দিই। খুব সুন্দর লাগছে তো তোমাকে। ধন্যবাদ। সত্যি করে বলো তো, আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, কিন্তু এখন এই অসময়ে তোমার এত সাজুগুজু করতে হচ্ছে কেন? কি করব বলো, বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, আমি কি করব তাহলে? আচ্ছা, তোমার কি এই সাজগোজ বাদে আর কিছু আসে না? দেখো, তুমি আবার এসব নিয়ে কথা বলবে না। বিয়ের সময় তুমি জানতে না যে আমি কাজ কাম করতে পারি না? হ্যাঁ, সেই তো আমার কপাল। আগে কি আর জানতাম যে তুমি কখনো ভালো হবে না? কি কি বললে তুমি? আমি ভালো না, আমি খারাপ? এই তো, এই একটা কাজই তো পারো, কিছু বলতে না বলতেই চোখ দিয়ে পানি ফেলতে। ধুর, ভালো লাগে না কিছুই। আরে গণেশ যে, কি খবর তোর? এদিকে আয় একটু। আমাকে ডাকছো দাদা? হ্যাঁ রে, তোকেই ডাকছি। একবার আয় তো এইদিকে, শুনে যা। বলো দাদা, কি বলবে? আমার আবার হাতে সময় কম। কেন রে, এখন আবার কোথায় যাবি তুই? বাড়িতে সার রেখে এসেছি, জমিতে দিতে হবে গিয়ে। আমি বলি কি, শুধু এত কষ্ট না করে আমার কাছ থেকে সার বীজ নে, দেখবি ভালো ফলন পাবি। আমার অত দরকার নেই দাদা, তুমি যাদের কাছে বিক্রি করছো তাদের কাছেই করো। আমি আমার জমিতে এই বীজ দিতে পারবো না। তুই শুধরাবি নে, তোর ছোট ভাই নিতাই কি করছে দেখছিস তো। আমার কথা মতো চাষ করে আজকে ওর কোনো কিছুর অভাব নেই। দাদা, এই মাটি আমাদের মা। এই মাটিকেই যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে তো ভবিষ্যতে আমাদের না খেয়ে মরতে হবে। তোরে নীতিবাক্য কেউ শুনবে না রে গণেশ। আমি যা বলি শোন, তাহলে দেখবি ভালো করবি। ঠিক আছে দাদা, এখন তাহলে আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। কবে আসবে ওর মাথায় সুবুদ্ধি? বেটাকে পটাতে পারলে বাকিরা সবাই হুড়মুড় করে পড়তো আমার দোকানে এসে। বেশ, আপনার জমিতে তো বেশ ভালোই ফলন হয়েছে। তা বলুন, এখন কিভাবে কি করা যায়? আমি আর কি বলবো, আপনি বলুন কিভাবে কি করতে পারবেন। এই নিন আপনার অ্যাডভান্স। আমার লোক এসে জমি থেকে তরমুজগুলো সব নিয়ে যাবে, আর আমি এসে বাকি টাকা দিয়ে যাব। ঠিক আছে বাবু। বাবু, আগে আমি বলছিলাম যে আমার জমির ফলগুলো নেন না। আমি কোনো সার ওষুধ দিই না, জৈব সার দিয়ে এই ফসল ফলিয়েছি। দেখুন গণেশবাবু, আমরা তো আর দেখে শুনে ওরকম জিনিস কিনতে পারি না।
আর তাছাড়া খরিদ্দাররা যা পছন্দ করে আমাকে তো তাই নিতে হবে, তাই না? তবে বাবু, আমার জমির ফসল নিলে আপনার ভালো হতো। যাও যাও, তুমি আমাকে ভালো মন্দ শেখাতে এসো না, যাও। কি গো, তোমার মুখ এমন শুকনো লাগছে কেন? কি আর বলবো গিন্নি, আমার কপালটাই বুঝি খারাপ। কি হয়েছে, এ কথা বলছো হঠাৎ? এত কষ্ট করে ফসল ফলাই, তাও কেউ নিতে চায় না। সবাই বলে আমার ফসলের নাকি মান ভালো না। আচ্ছা, তুমিও তো জমিতে অন্য সবার মতো চাষ করতে পারো। হ্যাঁ পারি, কিন্তু তা করলে যে ওদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পার্থক্য রেখেই বা কি লাভ? সেই তো কষ্টে দিনপাত করতে হয় আমাদের। বুঝি গিন্নি, আমিও বুঝি। রূপা সব সময় দামি দামি শাড়ি গহনা পরে, আর আমি তোমাকে দুমুঠো ভাত আর একটা শাড়িও কিনে দিতে পারি না ঠিক মতো। কেন, তাতে কি হয়েছে? আমি কি কখনো কিছু বলেছি তোমাকে তার জন্য? তুমি না বললেও তো আমি অনেক কিছুই বুঝতে পারি। আমারও তো ইচ্ছে হয় তোমাকে কিছু দিতে। তুমি এত ভেঙে পড়ো না তো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় গো, কে জানে কবে এর থেকে মুক্তি পাবো। বাবু, আপনি আর ট্রাকে কি এগুলো? কি আর হবে, এগুলো আপনার ক্ষেতের ফসল। ওপরে দেখতে তো খুব ভালোই দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে একদম যাচ্ছে তাই। কি বলেন কি এসব আপনি? কি বলছি না, ঠিকই বলছি। বিশ্বাস না হলে দেখুন, আপনি নিজের চোখে দেখুন। দেখুন একবার, এটা কি? দেখুন, এটা তো আর আমি জানি না। আর তাছাড়া তো আপনারা সব দেখে শুনিয়ে নিলেন। অত কিছু বুঝি না। আমার সব টাকা ফেরত দিতে হবে আপনাকে এক্ষুনি। আর তা না হলে আমি লোকাল থানায় আপনার নামে ঠকবাজির মামলা করব। ওগো, উনি কি বলছে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। দেখুন, এমন কিছু করবেন না। আর এই নিন আপনার টাকা। ওগো, আমার নতুন গয়না কেনা হবে না তাহলে? হ্যাঁ হবে তো। গহনা কেন, তোমার জন্য আমি হীরের টুকরো কিনে আনবো। এখন কিভাবে দুবেলা ভাত জোটাবো তাই ভেবে পাচ্ছি নে। চলো চলো, ঘরে চলো। আরে শহুরে বাবু যে, তা হঠাৎ কি মনে করে আমার এখানে? আসলে আমরা আপনার বিষয়ে শুনেছি, আমাদের কোম্পানি আপনার থেকে ফসল কিনতে চায়। কিন্তু আমার ফসলের দাম যে বেশি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার কোম্পানি আপনার ফসল বেশি দামে কিনতেও রাজি আছে। কিন্তু কেন হঠাৎ সিদ্ধান্ত বদলে গেল আপনার? আসলে ওইসব ফসলে প্রচুর পরিমাণে সার ওষুধ দেওয়া, যার জন্য ওইসব ফসল মানব দেহের জন্য ক্ষতিকর। কিন্তু আমি যে জৈব সার ব্যবহার করে চাষ করি, তা আপনি জানলেন কি করে? গায়ের সব মানুষ তো আপনাকে নিয়েই কথা বলছে। সবার জমিতে আর ঠিক আগের মতো ফসল হয় না। আমি সব জমির মাটি পরীক্ষা করে দেখেছি। আমি জানতাম একদিন না একদিন সবাই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বে। এই টাকাগুলো অ্যাডভান্স রাখুন, আর এই কাগজে একটা টিপসই দেন। আগামী 5 বছর আপনার জমির সব ফসল আমাদের কোম্পানি নেবে। ওগো, আমার যে আর সহ্য হচ্ছে না। সকাল থেকে না খেয়ে আছি, ঘরে যে কোনো দানা পানি কিছুই নেই। আমি কি করব গিন্নি, আমার যে কিছুই করবার নেই। জমিতে এখন আর কিছুই ফলবে না। এখন তাহলে আমাদের কি হবে? আমরা কিভাবে বাঁচবো? দাদা তুমি, বৌদি তো তোমরা? হ্যাঁ ঠাকুরপো, আমরা। আজ যদি তুমি তোমার দাদার কথা শুনতে, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আমাকে তুমি মাফ করে দাও দাদা। পাগল ছেলে, শোন, মাটি হলো আমাদের মায়ের মতো। তাই তো মাটিতে সব বিষাক্ত পদার্থ দিলে মাটি নষ্ট হয়ে যায়, যার ফলে একসময় মাটি ফসল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে।
এখন থেকে আমি তোমার কথা মতো চলবো দাদা। দরকার নেই আমার বেশি টাকা পয়সার, দরকার নেই আমার এত সুখের। সুখের জন্য টাকা পয়সা লাগে না রে পাগল, মনের সুখই যে আসল সুখ। এই যে দেখছিস না, তোর বৌদি আমার সাথে না খেয়ে থেকেও কেমন সুখী। আমাকে তুমি ক্ষমা করো বৌদি, আমি না জেনে না বুঝে তোমার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করেছি। আমি কিছু মনে করিনি। আর তুই তো আমার বোনের মতো, আমার তো বোন নেই, থাকলে হয়তো তোর মতোই হতো। তুমি আমাকে বোন বললে দিদি? হ্যাঁ, এখন নে, এই খাবারগুলো খেয়ে নে। সবাই শুনুন, এখন থেকে আমরা আর কোনো সার কীটনাশক জমিতে দেব না, আর আমরা আমাদের মাটিকে নষ্ট করব না। সবাই শুনুন, আপনারা জৈব সার ব্যবহার করে চাষ করুন, দেখবেন ফলন একটু কম হলেও ওই জমি সারা জীবন আপনাকে ফসল দিয়ে যাবে। আজ আমি সত্যি বুঝতে পেরেছি যে আমরা কি ভুল করেছি। আসুন, আমরা সবাই সার কীটনাশককে না বলে জৈব সার ব্যবহার করি, মাটি ও পরিবেশ দুটোকেই ভালো রাখি, সুন্দর সুস্থ জীবন গড়ে তুলি। না, শেষমেশ এই বেটা গণেশ আমার ব্যবসার 12টা বাজিয়েই ছাড়লো। যাই দেখি অন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। আজ থেকে আমি আমার বাবা মাকে আবারও একসাথে পেলাম। আজ আমার অত্যন্ত আনন্দের দিন। আমার অন্তিম সময় চলে এসেছে। বা মোহিনী, খুব ইচ্ছা ছিল তোকে নিজের হাতে রাজমুকুট পরিয়ে রাজ সিংহাসনে বসানোর, কিন্তু কিন্তু আমার এই ইচ্ছেটা তো পূর্ণ হলো না। থাক বাবা, এইসব কথা বাদ দাও। তুমি সুস্থ হয়ে এরপর সব কথা বলো। আমি যে আর সুস্থ হব না রে মা, আমার সময় শেষ। রানী, রানী, আমার মেয়েটাকে দেখে রেখো। ওর মা মারা যাওয়ার পর থেকে তুমিই তো ওর মা হয়েছ, বলো? হ্যাঁ, হয়েছি তো। এখন এসব কথা বাদ দাও না। এসব কথা বাদ দিলে যে আর কিছুই বলা হবে না গো। আমার মেয়েটার জন্য আমি কিছুই করে যেতে পারলাম না। বাবা! মৎস্য রাজার হঠাৎ মৃত্যুতে মৎস্য রাজ্যে শোকের ছায়া নেমে এলো। এই ভেতর মৎস্য রানী রাজমুকুট পরে রাজ সিংহাসন দখল করলো। আজ থেকে সিংহাসন আমার, আমি যা বলবো সেটাই হবে। জি মৎস্য রানী, আপনার কথাই শিরোধার্য। যাও, এখন মৎস্য কন্যাকে রাজসভায় ডেকে আনো। জলদি ফিরবে, আমার রাজসভার বাইরে একটু কাজ আছে, সেখানে যেতে হবে। এ কি, আপনি কাঁদছেন কেন মৎস্যকন্যা? আপনার কি হয়েছে? কিছুই হয়নি আমার। আমার বাবার জন্য খুব খারাপ লাগছে মনটা। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু এই সময় আমাদের কিছুই করার নেই। আপনাকে এক্ষুনি রাজসভায় একবার যেতে হবে। মৎস্য রানী আপনাকে জরুরি তলব করেছেন। হ্যাঁ, চলো। মুকুট তোমার মাথায়? আমার মাথায়? এত অবাক হবার কি আছে? না, অবাক হচ্ছি না। তুমি আমার মা, সিংহাসনে তুমি বসাও যেটা, আমি বসাও সেটা। বলো মা, আমার ডেকেছো কেন? মূর্খ একটা, তোর মা? আমাকে মা বলবি না। এতদিন তোর বাবার কথা রাখতে গিয়ে তোর সাথে মায়ের অভিনয়টা করতে হয়েছিল। কি বলছো কি মা? এইটাই সত্যি। আরো একটা সত্যি এই যে এতদিন আমার এই সিংহাসনের প্রতি নজর ছিল, তাই তোর বাবাকে প্রতিদিন অল্প অল্প করে বিষ দিয়ে মেরে ফেলেছি। তোমার এত বড় সাহস! তুমি না এই মৎস্য রাজ্যের রানী হবার যোগ্য, না আমার বাবার স্ত্রী হবার যোগ্য, না আমার মা হবার যোগ্য। তোমাকে আমি ছাড়বো না। তুই আমাকে কি ছাড়বি না? তোকে এই রাজ্যে আমি রাখবো না, বহিষ্কার করব। তোকে এই রাজ্য থেকে আমি বহিষ্কার করব।
আর এই লাল মৎস্যকে দেখছিস, একে বিয়ে করে আমি এই রাজ্য তাকে দিয়ে দেব। তারপর সুখে শান্তিতে বসবাস করব। যাও মা, এই রাজ্য থেকে বিদায় হও, না হলে কিন্তু তোমারও প্রাণের ঝুঁকি আছে বলে দিলাম। আমি ভালো বলেই বললাম, অন্য কেউ হলে তোমার বাবার মতোই অবস্থা করতো। না বাবা, বাবা দেখো তোমার অনুপস্থিতিতে এরা আমার সাথে কি করছে। এই, তোরা কে কোথায় আছিস? এই আবর্জনাটাকে দূরে কোথাও ফেলে আয়। থাক থাক, আর আমাকে এভাবে বের করতে হবে না। এই রাজ্য থেকে আমি নিজেই চলে যাচ্ছি। পাগল ভেবেছিস আমাকে? তোকে এভাবে যেতে দেব? তোকে মেরে ওই দূরে কোথাও ফেলে আসবো। লাল মৎস্য, এখন ওইভাবে বসে আছো কেন? দেখাও তোমার কেরামতি। ভালো হবে না, তোমাদের কারো ভালো হবে না। একদিন না একদিন তোমরা এই শাস্তি নিশ্চয়ই পাবে। ক্রিং ক্রিং ছো। না! যাও, এবার ওকে রাজ্য থেকে বহু দূরে ছুঁড়ে ফেলে এসো। আবর্জনার গন্ধ দূরে থাকাই ভালো। মৎস্যকন্যাকে রাজ্য থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত জায়গায় ফেলে আসে, যেখানে সহজে কেউ যায় না। সেদিন একটা বুড়ি মৎস্য কোনো একটা কাজের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখল, কি এত সুন্দর একটা মেয়ে এখানে এমন ভাবে ফেলা কেন? বেঁচে আছে নাকি মরে গেছে? এ মা, এই তো এখনো বেঁচে আছে। এই শরীরের বেশভূষণ দেখে মনে হচ্ছে এ কোন রাজ্যের রাজকন্যা। সে যাই হোক, আগে একে বাঁচিয়ে তুলি, তারপর না হয় সব শোনা যাবে। এর আগে একটু জড়িবুটি রস করে খাইয়ে দেখি, ওর জ্ঞান ফিরে কিনা। আমি আমি এখানে কেন? কে আনলো আমাকে এখানে? আমি এনেছি। তুমি এখন সম্পূর্ণ নিরাপদে আছো মেয়ে, এখন তোমার আর কোনো ভয় নেই। কিন্তু সব কিন্তুর কথা পরে শুনবো, আগে বলের রসটি খেয়ে নাও দেখি। এরপর মৎস্যকন্যা বুড়িকে সব কথা খুলে বলল। সব শুনে বুড়ি বলল, এখন থেকে আর কোনো ভয় নেই মেয়ে, তুমি এখন থেকে আমার কাছেই থাকবে, ঘুরবে ফিরবে, আনন্দ করে বেড়াবে। তোমার মতো আমারও একটা মেয়ে আছে, এক্ষুনি চলে আসবে। মা, ও মা, আমাকে এবার খেতে দাও তো, আমার যে খুব খেতে পেয়েছে। ও মা, এই আবার কি? এটা তোর আরেকটা বোন, বিপদে পড়ে আমার এখানে এসেছে। বিপদ? ও তাই বলো, আজ থেকে তোমার কোনো চিন্তা নেই, আজ থেকে আমরা দু বোন। মায়ের মতো দেখছি তুমিও খুব ভালো। আমার ভাগ্য খুবই ভালো যে আমার এই দুঃসময়ে এমন একটা পরিবার পেয়েছি। দিন যতই যেতে থাকে, মায়া মৎস্য ও মৎস্যকন্যা একসাথে বিভিন্ন জায়গায় মনের আনন্দে ঘুরে বেড়ায়। একদিন মৎস্যকন্যা মায়াকে বলল, মায়া, আমার জলের নিচে আর ভালো লাগছে না, চলো না মায়া, আজ একটু উপরের দিকে যাই। না না, উপরে গেলে মানুষ তো আমাকে দেখে ফেলবে। মানুষ যদি আমাদের দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কিচ্ছু হবে না, চলো না মায়া। আচ্ছা বলছিস যখন, চল, তোকে পৃথিবীটা দেখিয়ে আনি। তারা জলের উপর উঠে এসে দেখলো চারদিকে খুব সুন্দর পরিবেশ, আশপাশে কেউ নেই। নদীর উপর বড় একটা মাঠ, চারিদিকে সুন্দর গাছগাছালি। গাছের নিচে বসে একটা রাখাল আপন মনে বাঁশির সুর তুলে চলেছে। কিরে, তোর আবার কি হলো? তাড়াতাড়ি চল এখান থেকে, সবকিছুই তো দেখলি। দাঁড়া না আর একটু, এই বাঁশির সুর শুনি। আমার যে খুব ভালো লাগছে এই বাঁশির সুর। এই একটু না, মা শুনতে পেলে খুব রাগ করবে। চল আজ। সেদিনকার মতো তারা সেখান থেকে চলে যায়। এভাবে রোজ রোজ মৎস্যকন্যা নদীর উপর এসে লুকিয়ে লুকিয়ে রাখালের মন মাতানো বাঁশির সুর শুনে। এমনই একদিন রোজ রোজ এই মেয়েটা এখানে এসে লুকিয়ে আমার বাঁশি বাজানো শোনে,
কে এই মেয়ে? দাঁড়াও দাঁড়াও, ভয় পেও না, যেও না। কে তুমি? পরিচয় দিয়ে যাও। আমি আমার পরিচয় জানার পর কি তুমি আর কখনো এখানে বাঁশি বাজাতে আসবে না? না না, অবশ্যই আসবো, তবে তুমি আমাকে সত্যিটা বলবে। আমি মৎস্যকন্যা। আসলে এই নদীর উপর আমি একদিন ঘুরতে এসে তোমার ওই মায়াবী বাঁশির সুর শুনে আটকা পড়েছি, তাই রোজ লুকিয়ে লুকিয়ে তোমার বাঁশির সুর শুনতে আসি। আমিও রোজ তোমাকে দেখি লুকিয়ে, এক চোখ খুলে। তাহলে তো তুমিও আমার মতন সমান দোষী। সেদিন কথার ছলে তাদের বন্ধুত্ব হলো। বেশ কিছু সময় তারা গল্প করলো। পরের দিন, তোরা একটু তাড়াতাড়ি খেয়ে নি, আজ আমি একটু আমার মাসির বাড়ি যাব। হ্যাঁ মা, দাও, আমি আর মৎস্যকন্যাও ঘুরতে বেরোবো। কি রে, কি ভাবছিস মেয়ে? এইভাবে মিটি মিটি হাসছিস কেন? না না, কিচ্ছু না। মায়া, নেই, তাড়াতাড়ি খেয়ে নে। ইস, বড্ড যে খিদে পেয়েছে। সেদিন মৎস্যকন্যা আবারও নদীর ওপর উঠে এলো, কিন্তু রাখালকে দেখতে পেল না। সে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু রাখাল এলো না। রাখাল কি আমার ওপর রাগ করলো? ও কি আর কখনো এখানে আসবে না? না না, ও আসবে, নিশ্চয়ই কাল আসবে। এইভাবে 2-3 দিন ধরে মৎস্যকন্যা রাখালের অপেক্ষা করলো, কিন্তু রাখাল ফিরে এলো না। এদিকে চিন্তায় না খেয়ে খেয়ে মৎস্যকন্যা অনেক ভেঙে পড়লো। তোর কি হয়েছে মা? বলবি আমাকে? খাওয়া দাওয়া তো সব ছেড়ে দিয়েছিস, তুই কি তোর রাজ্য নিয়ে চিন্তিত? না না মা, আমি রাজ্য নিয়ে কখনো ভাবি না। কিন্তু কিন্তু কি? খুলে বলতো মা। আমি পৃথিবীতে যেতে চাই মা। পৃথিবীর একটা ছেলেকে আমি খুব ভালোবেসে ফেলেছি, আমি তার কাছেই যেতে চাই। আয় হায়, কি বলছিস কি এটা? মানুষেরা কখনো ভালো হয় না, ওরা অত্যন্ত লোভী হয়। ওখানে গেলে তুই নির্ঘাত মারা পড়বি। মা, আমি একটিবারেই পৃথিবীতে যেতে চাই, তুমি আমায় আশীর্বাদ করো মা। তুই যে মৎস্যকন্যা, এই রূপে তুই কি করে যাবি সেখানে? আমি মানুষের রূপ নিতে পারবো মা। বাবা আমাকে একটা মন্ত্র শিখিয়েছিল, সেই মন্ত্র পাঠ করে আমি মানুষের রূপ নেব। কিন্তু আমার জানা মতে সেই মন্ত্র পাঠ করে তুই বেশি সময় মানুষ রূপে থাকতে পারবি না। সে না পারি না পারবো, তার ভেতর একটিবার ওই ছেলেটিকে আমি চোখের দেখা দেখতে চাই মা। ছেলেটিকে চোখের দেখা দেখতে চাই। তুই যখন যেতে চাস আমি তোকে আটকাবো না, তুই যা ভালো বুঝিস তাই কর, আর নিজের প্রতি খেয়াল রাখিস। তোকে খুব মনে পড়বে বোন, তোকেও আমার খুব মনে পড়বে। আমি এখন আসি রে, খুব তাড়াতাড়ি ফিরবো আমি। এই তো আমি মানুষ হতে পেরেছি। আমায় যে এক্ষুনি মৎস্য রূপে ফিরে আসতে হবে। আমার হয়েছে জব্দ জ্বালা। হতচ্ছাড়াটা জ্বরের অজুহাত দিয়ে আজ 3-4টে দিন ধরে মাঠে যাওয়াই বন্ধ করে দিয়েছে। এতগুলো গরু ছাগলকে আমি কি করে খেতে দেব? কটা দিন আমাকে আত্মগোপন করে এই পুকুরেই থাকতে হবে। আরে আরে, আমি কি দেখছি? পুকুরের মধ্যে মৎস্যকন্যা! মা গো মা! একদম না, একদম পুকুরে ডুব দেবে না। তোমাকে আমি দেখে ফেলেছি, তুমি মৎস্যকন্যা। দয়া করে আমার পরিচয় কাউকে বলে দিও না। তুমি যা বলবে আমি তাই করব। তাহলে তো আমার টাকা পয়সা সোনা দানা চাই, অনেক অনেক চাই। কি গো, কথা বলো, দয়া করে আমাকে কোনো বিপদে ফেলো না। আচ্ছা, তোমাকে বিপদে ফেলবো না, আগে আমাকে অনেক ধনী করে দাও, না হলে গ্রামের মানুষের কাছে তোমার কথা বলে দেব। তারা তোমাকে অনেক টাকায় শহরে বিক্রি করে দেবে। তারপর ওই যে মৎস্যকন্যাদের নিয়ে কি করে না, কেটে কেটে টুকরো টুকরো করে। না না, তুমি কাউকে কিচ্ছু বলো না, আমি তোমাকে অনেক বড় লোক করে দেব, অনেক। এরপর মৎস্যকন্যা তার জাদু শক্তি দ্বারা
রমাকে এক কলস সোনার মোহর দিল। আশা করি তুমি অনেক ধনী হয়ে যাবে। হব কিনা তা তো বলতে পারছি না, তবে খুব শীঘ্রই আবার ফিরে আসবো। তোমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই, যদি এই পুকুর থেকে পালিয়ে যাও। আমি চাইলেও 3 দিনের ভেতর এই পুকুর থেকে যেতে পারবো না। 3 দিন পর আবার আমি মানুষের রূপ নিতে পারবো। ঠিক আছে, এই 3 দিন রোজ তোমার সাথে দেখা হবে। আজ আসি তবে। রাখাল নামের সেই ছেলেটি গাছের আড়াল থেকে সব দেখছিল। তার মা চলে যাবার পর সে মৎস্যকন্যার কাছে এলো। মৎস্যকন্যা, তুমি তুমি এই পুকুরে কি করছো? রাখাল, রাখাল তুমি? আমি তো তোমার খোঁজে এসেছি, কিন্তু এখানে এসে আমি বিপদে পড়েছি। জানি, আমি সব দেখেছি। আর উনি আমার মা, আমার সৎ মা। কি লোভী মহিলা! ও যে আমাকে বিপদে ফেলবে। রাখাল, না না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে কিচ্ছুই হতে দেব না। এই কদিন তোমার কি হয়েছিল? তুমি কেন যাওনি নদীর ধারে? আমার যে খুব জ্বর এসেছিল, তাই তো আমি যেতে পারিনি। আজও বিছানা থেকে উঠতে পারছিলাম না, কিন্তু মায়ের বকাঝকা আর গালমন্দে উঠে পড়তে হলো। সেসব কথা বাদ দাও, তোমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, না হলে আমার মা এক্ষুনি 7 গ্রামের মানুষ এক জায়গায় করে তোমাকে বিপদে ফেলতে পারে। এবার কি করব তাহলে? আমার তো 3 দিনের ভেতর তোমাদের মতো পা হবে না, হাঁটতে পারবো না আমি। তুমি তো জাদু জানো, জাদুর সাহায্যে ছোট হয়ে যাও। আমি তোমাকে এই পাত্র করে নদীতে পৌঁছে দেব, কেমন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি এক্ষুনি ছোট হচ্ছি। এবার নিশ্চিন্তে চলো। এইদিকে রমা আশপাশের অনেকের সাথে মৎস্যকন্যার কথা বলল। কথাটি খুব দ্রুত পাঁচকান ছড়িয়ে পড়ল, আর দলে দলে লোক সেই পুকুরে ভিড় জমাতে লাগলো। এই তো এই পুকুরেই আছে সেই মৎস্যকন্যা। দাঁড়াও, আমি এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। এই মৎস্যকন্যা, তাড়াতাড়ি পুকুরের নিচ থেকে বেরিয়ে আয়, না হলে কিন্তু জাল ফেলে তোকে ধরে আনবো। কিরে, কথা কানে যায় না? ধুর, এই সব গুজব শুনে কেন যে এলাম এখানে। মৎস্যকন্যা আসবে পুকুরে? খেয়ে দে তো কোনো আর কাজ নেই মৎস্যকন্যার, তাই না? আহ, আমি সত্যি বলছি। এই রতন, তাড়াতাড়ি জাল ফেলতো পুকুরে, সবাইকে দেখিয়ে দে আমি সত্যি বলছি না মিথ্যা। হতস্যার এটাকে যদি একটিবার ধরতে পারি না, তবে মজা দেখাবো। মা, আমি গরুকে জল খাওয়াতে যাচ্ছি। গরুগুলো খুব ডাকাডাকি করছে। তুমি ওসব বাদ দাও, বাড়ি ফিরে যাও। এই সবাই যাও 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 তো, যে যার বাড়ি ফিরে যাও। এই গাল কাটা মহিলাটা তো এমনই, শুধু শুধু কাজকর্ম ফেলে ছুটে এলাম এখানে। হতস্যারি মৎস্যকন্যা সবার কাছে আমাকে এমন ছোট করে পালিয়ে গেল না। ওকে এভাবে হাতছাড়া করা আমার একদম উচিত হয়নি। ভাগ্যিস তুমি সময় মতো এসে পড়েছিলে, না হলে আমার যে আজ কি হতো। কি আর হতো, গ্রামের সবাইকে সাহায্য করতে করতে তোমার জাদু একসময় ফুটো বেলুনের মতো ফুস হয়ে যেত। সত্যি তুমি আমার খুব উপকার করলে। মা বলেছিল মানুষ জাতি বেশি ভালো না, তাই সত্যি হলো। কিন্তু তুমি তো অনেক ভালো। আমাকে দিয়েও বিশ্বাস নেই? ওই যে তোমার নদীতে চলে এসেছি, এবার যাও। রাখাল, তোমাকে তো একটি কথা বলাই হয়নি। আজ যদি না বলি, তবে হয়তো বা কথাটি বলাই হবে না। কি কথা বলো? এই কদিনে আমি তোমায় খুব ভালোবেসে ফেলেছি রাখাল। তুমি কি আমার সাথে আমার রাজ্যে যাবে? দুজনে মিলে না হয় নিজেদের মতো জীবনটা শুরু করব। কিন্তু আমি যে মানুষ। আমি তোমাকে আমার জাদু দ্বারা আমার মতো করে দেব, যাতে তুমি। তা গেলে তো মন্দ হয় না। এমনিতেও এখানে আমার আপন বলতে কেউ নেই। আমারও আপন বলতে কেউ নেই, তবে আজ থেকে অতি আপন বলতে কাউকে পেলাম। আজ যে আমার অনেক আনন্দের দিন, অনেক আনন্দের।